উনি বলছেন যে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতি করে জেলে গেছেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের দিয়ে দুর্নীতি তদন্ত হবে এবং দুর্নীতির অবসান হবে। দেখুন, অমিত শাহজি তিনি নানা রকম কুৎসা এবং বিভ্রান্তি ছড়াতে বলেছেন যে তৃণমূলের কেউ বন্দি, কেউ অভিযোগ, এই ধরনের মন্তব্য করেছেন। কার কাছ থেকে জেলবন্দির কথা শুনবো? অমিত শাহ খুনের মামলার আসামি অমিত শাহ নিজে জেলে ছিলেন। ওনার জেলটা কি তাজমহল ছিল নাকি? তাজমহল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নানা রকম সব শেষে দেখা গেছে ওনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো উনি তো খুনের মামলায় অভিযুক্ত ছিলেন। আর দুর্নীতির কথা বলছেন, মঞ্চে তো দুর্নীতিতে অভিযুক্ত যারা, মঞ্চে তো তারা যাদের একসময় বিজেপি বলতো এই হচ্ছে ভিডিও টাকা নেয়ার, চোর, সিবিআই চাই, তারপরে তো বিজেপি নিয়ে নিচ্ছে। অমিত শাহের পাশে বসে আছে তারা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আসামে মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রে কখনো নারায়ণ রানে, কখনো সদ্য মারা গিয়েছেন দুর্ঘটনায়, নাম বলছি না, কিন্তু এত বড় দুর্নীতির অভিযোগ। ফলে বিজেপি যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলে, তদন্তের কথা বলে, তারপর তো তাদের সঙ্গেই লেনদেন করে তাদেরকে নিজেদের মঞ্চে বসিয়ে রাখে। ওনার মুখে এইসব কথা মানায়? আর সুপ্রিম কোর্টকে দিয়ে কি তদন্ত করাবেন? যে তদন্তগুলো চলছে তার অধিকাংশই তো সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে। তো আপনার তদন্ত করার হলে আপনি সেন্ট্রাল এজেন্সি তদন্ত করবে। তো ফলে এখন সেই জায়গায় উনি আমার নামও বলেছেন, ভালো লাগলো, কিন্তু খুব দুর্বল ব্রিফিং। তার কারণ হচ্ছে আমি যে মামলাটিতে প্রথম গ্রেফতার করা হয়েছিল সেই মামলাটি অবৈধ বলে কোর্ট রায় দিয়ে দিয়েছে। বাকি আইনি লড়াই চলছে, 100 বার চলছে। কিন্তু এই যে কথাগুলো, অর্থাৎ এই লোককে আটকে রাখা, কাউকে বদনাম করিয়ে দেয়া, আপনি কে অপরাধী নন আপনি জানেন না, আপনি আটকে থাকতে হচ্ছে। যতক্ষণ না কাউকে আপনি দোষী সাব্যস্ত করছেন, আপনি ভোটে সেই ইস্যুটা ব্যবহার করছেন। এটা খুনের মামলার জেলখাটা আসামি অমিত শাহ, তার মুখে জেলের কথা। এটা খুনের মামলার জেলখাটা আসামি অমিত শাহ, গোটা বিজেপিটা একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতাদের জয়েন করিয়ে দুর্নীতিতে ডুবে, তাদের জমানাতে এত দুর্নীতির, রাফায়েল থেকে শুরু করে একের পর এক নানা দুর্নীতির অভিযোগ, তাদের রাজ্যগুলো যেখানে সেখানে দুর্নীতির অভিযোগ, তিনি এসছেন এখানে দুর্নীতির কথা শোনাতে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জামানায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন দুর্নীতি কোথায়? তৃণমূলের যে সমস্ত নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা জেলে যাবেন। পার্থ, অনুব্রত, কুন্তল, ফিরাদ, এদের সিট না দিলে তারা ভাইপোর বিরুদ্ধে মুখ খুলবেন। কি বলবেন? তো তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছে, উনি বলছেন যে এই কয়েকজনের নাম বলেছেন, ঘটনাচক্রে নানা ঘটনাক্রমে নানা মামলা মোকদ্দমা আছে। তো উনি যখন বলছেন, তো তাহলে কোন শর্তে, কিসের শর্তে যাদের বিজেপি এক সময় বলতো চোর, গ্রেফতার চাই, সিবিআই চাই, তারা নরেন্দ্র মোদী আর অমিত শাহের পাশে বসে থাকেন? আজকেও অমিত শাহের পাশে বসে বাংলার বিরোধী দলনেতা, অসমের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের, ভারতবর্ষে যেখানে যেখানে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে, তারপর দেখা যাচ্ছে তাদের মহানায়করা, দুর্নীতির মহানায়করা, তারা তো বিজেপিতেই বসে আছে। তো সুতরাং উনি এই ধরনের কথা বলে লাভ কি? আগে আয়নায় মুখ দেখুন, চারপাশে ঘরদোর সাফ করুন, নিজেদের ঘরদোর সাফ করুন। অন্যদিকে তাকিয়ে কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়লে হবে? যাদের যে ভিডিওটা রিলিজ হয়েছিল নারদার, ওটা তো বিজেপির পার্টি অফিস থেকে রিলিজ হয়েছিল। তা আপনি তাদের মঞ্চে বসিয়ে রাখবেন, আবার আপনি দুর্নীতি নিয়ে জ্ঞান দেবেন, এ দুটো কি করে একসঙ্গে হবে? উনিরা বলছেন যে 23 জন যারা দুর্নীতিতে জড়িত তাদেরকে ভোটের টিকিট দেবেন না, আপনি টিকিট দেবেন না হলে ওরা অভিষেকের নাম বলে দেবেন। অবান্তর কথাবার্তা, একেবারেই সম্পূর্ণভাবে। দেখুন, এটা কারোর নাম বলা না বলার তো বিষয় নয়, এগুলোকে মেলাইন করার জন্য কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে করছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করছেন। আরে তদন্ত তো আপনার হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে, সিবিআই এর হাতে,
ইডির হাতে, আপনাদের কে তদন্ত করতে বারণ করেছে? তাহলে এই কাল্পনিক কথাগুলো হাওয়ায় ভাসিয়ে দেন কেন? যা মনে হচ্ছে রাজনৈতিক এজেন্ডাগুলো আপনারা ভাসিয়ে দিচ্ছেন তদন্তের নামে, তো তদন্তে তো কেউ কোনো বাধা দেয়নি। আপনার ইডি, আপনার সিবিআই, আপনার কাছে তদন্ত রয়েছে। তো সুতরাং আপনি এ ওর নাম বলবে, ও তার অমুক বলবে, এইসব বোকা বোকা কথাগুলোর কোনো আছে? তো তাহলে আপনাদের যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে আজকে পাশে বসিয়ে রেখেছেন, তো তারা তাদের সঙ্গে কথা বলুন। তাদের দুর্নীতিগুলো তো আপনার এজেন্সি ঠেকিয়ে রেখে দিয়েছে। যে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার বন্দে মাতরমের বিরোধিতা করছে, বন্দে মাতরমের নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন, ভিত্তিহীন কথা বলেছেন অমিত শাহ। তৃণমূল কংগ্রেস কখনো বন্দে মাতরমের বিরোধিতা করেনি। বন্দে মাতরম বা এই স্লোগান, জয় হিন্দ স্লোগান, এগুলি সংসদের ভেতরে কোনো স্লোগানিং করা যাবে না বলে যে আওয়াজটা উঠেছিল, তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করেছে। সেই জায়গা থেকেই যে কেন আমরা কোনো স্লোগানে জয় হিন্দ কেন সংসদের ভেতরে বলা যাবে না, কেন বন্দে মাতরম বলা যাবে না, এই জন্য আলোচনাটা হয়েছে। বন্দে মাতরমের বিরোধিতা করেছে তৃণমূল, এটা সর্বৈব মিথ্যা কথা। যারা আমরা অতীতে কংগ্রেস করেছি, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস জন্ম নেওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা প্রত্যেক বক্তৃতার শেষে এই বন্দে মাতরম বলাটা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। ফলে আমাদেরকে দয়া করে অমিত শাহ বন্দে মাতরম শেখাবেন না। অনুপ্রবেশের জন্য আপনারা জমি দিচ্ছেন না। অমিত শাহ বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসবে, তার ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি দেবে। ক্ষমতায়ও আসবে না। আর এই ধরনের কথাবার্তা, অমিত শাহের কথা, বিজেপি যদি ক্ষমতায় আসে, মাসির যদি গোঁত থাকতো তাহলে অমিত শাহ তাকে মেসো বলে ডাকতেন। বিজেপি আসবে ক্ষমতায়, এই বিএসএফ নিয়ে সম্পূর্ণ বিভ্রান্তি ছড়িয়েছেন অমিত শাহ। তার কারণ হচ্ছে যে এখানে বিপুল জমি যেগুলো দেয়া আছে সেগুলোতেই এখনো পুরোপুরি ফেন্সিং করে উঠতে পারেনি। আবার ফেন্সিং যেখানে হয়েছে সেখান থেকেও অনুপ্রবেশের অভিযোগ আছে। অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কার? অমিত শাহের বিএসএফের। বিএসএফ আগে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার বিএসএফ এর দায়িত্ব ছিল, সেটা বাড়িয়ে বিএসএফ 50 কিলোমিটার অব্দি দায়িত্ব করে নিয়েছে। এখন অন্যদের ঘাড়ে দোষ চাপালে হবে? এই যে এসআইআর হলো, একজনও রোহিঙ্গার নাম খুঁজে পেয়েছেন অমিত শাহ? জিজ্ঞেস করুন নির্বাচন কমিশনকে, আপনাদের দলদাস। একজন অবৈধ বাংলাদেশির নাম খুঁজে পেয়েছেন? একজন রোহিঙ্গা বার করতে পেরেছেন? তাহলে মানুষকে মিথ্যা কথা বলছেন কেন? আর কত নিচে নামবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? অমিত শাহ বলছেন ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন আপনার চোখে ছানি ফেলেছে, ছানি অপারেশন করলে সব দেখতে পাবেন। ব্যক্তিগত এবং খুব কুৎসিত আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক লড়াই করে এসছেন, আজকে একাধিক আপত্তিকর কাজ করেছেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন, এবং অমিত শাহের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বয়সে বড়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে একাধিকবার খুব উগ্র কুৎসিতভাবে নাম ধরে ডেকেছেন। আমরা তীব্র বিরোধিতা করছি। আমাদের লোকেরা যদি এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বদলে অমিত যা বলে গেছে, তাহলে কি সেটা খুব শোভন হবে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে ডেকে খুব কুৎসিতভাবে, জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের রেকর্ড ভেঙে দেশে নতুন নজির স্থাপন করবেন মুখ্যমন্ত্রিত্বের মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা ভোটের সময় শুধু যাতায়াত করবেন, এর বাইরে আপনাদের শুধু বসে দেখে যেতে হবে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে এবং চলবে। তৃণমূলকে আক্রমণ করে আরো বলছেন অমিত শাহ যে মা মাটি মানুষের স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা, এখানে মায়ের কোনো নিরাপত্তা নেই। অমিত শাহ মহিলাদের সুরক্ষা নিয়ে, মায়েদের সুরক্ষা নিয়ে যা বলেছেন, এটা অমিত শাহের মুখে শোভা পায় না। বাংলায় সব থেকে সুরক্ষিত মহিলারা, মা বোনেরা। সামাজিক বিকৃতি, অপরাধ
ঘৃণ্য অপরাধ আগের থেকে অনেক কমেছে, আমরা চাই একটাও না হোক। যদি কোথাও হয় পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে অ্যারেস্ট করছে এবং দ্রুত তদন্ত বিচারের পর ফাঁসির রায় থেকে যাবজ্জীবন আদায় করে আনছে। অন্যদিকে এই অমিত শাহের সরকার যেখানে আছে, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, ওড়িশা, মণিপুর, দিল্লি, গুজরাটের বিলকিস, কি করেছেন অমিত শাহ আপনারা? সব থেকে বড় কথা, আমাদের সোনার মেয়েরা, কুস্তিগিররা, তাদের শ্লীলতাহানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ। সোনার মেয়েরা দিল্লির রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলে ধর্নায় বসেছিলেন। তাদের উপর অমিত শাহ পুলিশ পাঠিয়ে দমন পীড়ন চালিয়েছেন, কিন্তু এই প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ওই শ্লীলতাহানিতে অভিযুক্ত ব্রিজভূষণকে পাশে নিয়ে দিনের পর দিন তারা সংসদ চালিয়েছেন। ওদের মুখে কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। থুতু ওপরে ছুড়লে নিজের মুখে পড়ছে অমিত শাহ। মহিলা সুরক্ষা নিয়ে আপনাদের কোনো কথা, এগুলো হচ্ছে কুম্ভীরাশ্রু। ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার, যেখানে নারী নির্যাতন সেখানে। আনন্দপুরের ঘটনার জন্য উনি বলছেন যারা দায়ী তাদের জেলে ভরতে হবে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য গিয়েছিলেন দেখা করতে, মৃতের পরিবারের সাথে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে। 32 ঘন্টা পর সেখানে যাচ্ছে মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, মুখ ঢাকার চেষ্টা দিয়ে লুকোনোর চেষ্টা করলে করুন, কিন্তু এপ্রিলের পর দোষীদের প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। বাংলার মানুষ তৃণমূল। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, একটি দুর্ঘটনা। সেখানে সঙ্গে সঙ্গে রাজ্য সরকার, কনসার্ন সবকটা ডিপার্টমেন্ট, পুলিশ প্রশাসন একসঙ্গে উদ্ধার কার্য চালিয়েছে। একটি ডেকোরেটরের গুদাম থেকে আগুন ছড়িয়ে একটি মোমো কারখানা থেকে, খুব দুর্ভাগ্যজনক। কিন্তু সেটা নিয়ে রাজনীতি কেন করছেন অমিত শাহ? কয়েকদিন আগে আপনাদের গোয়ায় যখন নাইট ক্লাব দাউ দাউ করে জ্বলল এবং মৃত্যুর মিছিল হলো, তখন তো আমরা রাজনীতি করতে যাইনি। আপনাদের ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে, যখন পানীয় জলে বিষক্রিয়া হয়ে দূষিত জল ঢুকে যাচ্ছে পানীয় জলে, বারবার মানুষ বলেছে আপনারা সারাননি, সেখানে 25 জনের বেশি মৃত, তার থেকে কয়েক গুণ অসুস্থ। আমরা তো দুর্ঘটনা ধরে সেটা নিয়ে কোনো রাজনীতি করতে যাইনি। তাহলে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, এই সস্তা রাজনীতি করছেন কেন? বিজেপি শাসিত রাজ্যে পরপর আগুন লাগছে, ব্রিজ ভেঙে পড়ছে, কুম্ভ মেলায় পদপিষ্ট হয়েছে, ইন্দোরে পানীয় জল সংক্রমণ হয়ে সেখানে মানুষের মৃত্যুর মিছিল চলছে, আর উনি এখানে এসে কাল্পনিক জ্ঞান দিচ্ছেন। মন্ত্রী তো 32 ঘন্টা পরে গেছে উনি বলছেন। আরে মন্ত্রী তো সঙ্গে সঙ্গে গেছেন। অরূপ বিশ্বাস তো রাজ্যের সিনিয়র একজন ক্যাবিনেট মন্ত্রী। ওখানে উদ্ধার কার্য কত দ্রুততার সঙ্গে করা যায়, কোথায় উদ্ধার কার্য, তদন্ত, রিলিফ প্রসেস, এই গোটাটা রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মনিটর করেছেন, অরূপ বিশ্বাস গেছেন, সমস্ত রকমভাবে পুলিশ প্রশাসন, আমাদের জনপ্রতিনিধিরা গেছে, তারপর আমাদের দমকল মন্ত্রী গেছেন, সবাই সবসময় গেছেন। এবার আমরা যদি জিজ্ঞেস করি, গুজরাটে যে ব্রিজ ভেঙে পড়ে একের পর এক লোক মারা যাচ্ছেন, তো ওখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহ যাননি কেন? গোয়ায় যখন পুড়ে মারা গেল নাইট ক্লাবে, সেখানে অমিত শাহ যাননি কেন? যখন ইন্দোরে পানীয় জলে পাইপ ফেটে দূষিত জল মিশে বারবার বলা সত্ত্বেও সারানো হয়নি, সেখানে 25 জন মারা গেল, সেখানে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা যাননি কেন? এই কৈফিয়ত কে দেবে? এখানে ব্যক্তির থেকেও সব থেকে বড় কথা হচ্ছে তখন ওই উদ্ধার কাজ। আর একটা বিষয়, আগুনের ঘটনা ফলে ফরেন্সিক তদন্ত যেন বিঘ্নিত না হয়, এমনভাবে ওখানে যাওয়া উচিত নয় যাতে, কারণ এটা অগ্নিকাণ্ডের ঘটনা, ফলে ফরেন্সিক তদন্ত, ওই ছাইয়ের গাদা, সেই জায়গাটা যেন বিঘ্নিত না হয়। দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছেন অমিত শাহ। বিরোধী দলনেতাও যে সময় গেছে, আপনারা কি মনে করছেন প্রপার টাইমে গেছে নাকি উনিও পরে গেছে? দেখুন, বিরোধীদের এই যে বিরোধীরা যে রাজনীতি করতে আসছে আনন্দপুর নিয়ে, যখন আনন্দপুরে এই দুর্ঘটনা, আগুন লেগেছে, তখন এখানকার সরকার, প্রশাসন, দমকল, পুলিশ সবাই মানে একেবারে ব্যস্ত হচ্ছে উদ্ধার, ত্রাণ, মানুষের পাশে দাঁড়াতে। আর সেই সময় বিরোধী দলনেতা, বিজেপি সভাপতি, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা কোথায় ছিলেন? তখন তো ছিলেন অন্ডালের বিমানবন্দরে। ওনাদের সভাপতি নামছেন বলে মুখ দেখাতে গাঁদা ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। তখন মনে হয়নি যে এখানে মানুষ
এখানে পাশে দাঁড়ানো উচিত। পাশে তো দাঁড়িয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর প্রশাসন। তখন তো আপনারা দলীয় নেতাকে মুখ দেখাতে গাঁদা ফুলের তোড়া নিয়ে গিয়ে অন্ডালে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। 3 দিন বাদে খেয়াল হয়েছে ওটা নিয়ে রাজনীতি করা উচিত, গোলমাল পাকানো উচিত, মিথ্যাচার করা উচিত। সেই নাটক চলছে ওদের। অমিত শাহ বলছেন 2021-এর বিধানসভা নির্বাচনে 38% ভোট ও 77টি আসন নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন। মমতা দিদি, এবার আমরা 38 থেকে 45-এ জাম্প করতে হবে, জাম্প করব। আপনি দেখবেন বিজেপি ভোট সংখ্যা 50-এরও বেশি হতে পারে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার করবে। দেখুন, অমিত শাহ একজন ফ্লপ জ্যোতিষী। উনি একেবারে একটা ফ্লপ জ্যোতিষী। উনি প্রথমে ফুটপাতে টিয়া পাখি নিয়ে বসে একটু প্র্যাকটিস করুন। তার কারণ হচ্ছে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে এরকমই ডেলি প্যাসেঞ্জারি করে বলেছিলেন আব কি বার 200 পার। তো 200 পার হয়নি, 77, এখন 60 আছে কিনা সন্দেহ। 23 সালে বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনে এবার একেবারে সব জেলা পরিষদ দখল করবে বিজেপি, একটা জেলা পরিষদ দখল করতে পারেনি। 24 সালে এসে বললেন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সিট বাড়বে। বিজেপি সিট কমে গেল, তৃণমূলের সিট বেড়ে গেল। ফলে উনি যা বলেন সেটা মেলে না। ফ্লপ রাজনৈতিক জ্যোতিষী। তো ফলে উনি এখন কি বলছেন, বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, গ্রাউন্ড রিয়ালিটি থেকে বহু দূরে, বাংলার উন্নয়নের এরা শত্রু, বাংলা এবং বাঙালি এবং বাংলার বিশিষ্টদের অপমান করেন। ফলে এরা শুধুমাত্র ভোটের আগে 2-4টে এরকম বড় বড় কথা বলেন, হেরে যাওয়ার পর খুঁজে পাওয়া যাবে না, আবার ভোটের অন্য কোনো একটা ভোট আসবে, তখন দেখবেন এদের এই ডেলি প্যাসেঞ্জারিটা শুরু হয়েছে। বলছি ব্যারাকপুরের পার্সেন্টেজটা ছিল 45, সেটা দার্জিলিং এ গিয়ে বৃদ্ধি পেল হচ্ছে 50%। এই যে শতাংশের হিসাব বলে দেওয়া হচ্ছে, সেটা কি কোথাও দক্ষিণ থেকে উত্তরে গেলেই 5% বেড়ে যাচ্ছে নাকি দলের কর্মীদের চার্জ করতে, নাকি ওনারা নিজেরাই লক্ষ্য ঠিক করতে? ওনাদের হোমওয়ার্ক অত্যন্ত বিপজ্জনক। ওনারা নিজেরা জানেন গোহারা হারবেন। ফলে কখনো বলছেন আমরা এত % পাবো, আর একটা জায়গায় গিয়ে আবার আর একটু বাড়িয়ে বলছেন। নির্দিষ্ট কোনো তথ্যই নেই। যেটা তথ্যটা আছে সেটা ভয়ঙ্কর এবং মর্মান্তিক, যে বিজেপি কুৎসিতভাবে হারতে চলেছে। আগের বারের থেকে পার্সেন্টেজ অফ ভোট এবং নাম্বার অফ সিট দুটোই কমতে চলেছে। সেই কারণে ওই তো আবার রামবাম দেখলেন না, কমিউনিস্টদের সিপিএম এর সুখ্যাতি করলো। কে করলো? অমিত শাহ করলেন। আজকে বললেন সিপিএম এর সরকার ভালো। অর্থাৎ বিজেপির ভোট নেই, সিপিএম কে বলছেন এসো একটু ভোট দাও, এসো একটু ভোট দাও, এসো একটু ভোট দাও। এ তো রামবাম থিওরিটা আরো এস্টাবলিশ করে দিয়ে গেলেন এই অমিত শাহ। সিপিএম এর মতো একটা অপশাসন, গণহত্যা গণধর্ষণ অপশাসনের সরকার, তাকে প্রশংসা করে গেছেন, বলেছে কমিউনিস্টরা ভালো ছিল। অর্থাৎ যে ভোটাররা সিপিএম এর লাল পতাকা কাঁধে বয় আর বুথে গিয়ে বিজেপিকে ভোট দেয়, তাদের এখন তোয়াজ করতে হচ্ছে। একটা হচ্ছে যে উনি বলছেন যে বিহার দিল্লিতে বিরাট জনমত নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। বিহার দিল্লিতে ওনারা জিতেছেন, তার কারণ ভোটার লিস্টের যে কারচুপির খেলা, ওখানে কংগ্রেস ব্যর্থ হয়েছে। কংগ্রেস বা যে দলগুলি মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহারে বিজেপিকে মোকাবিলা করার মূল দায়িত্বে ছিল, সেই দলগুলি এই ভোটার লিস্টের কারচুপি এটা ধরতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকে ধরেছেন। এবং গোটা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেবে, কাগজে কলমে মানুষের পাশে থেকে এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। ফলে যে দলগুলি মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, কংগ্রেস বা তারা যদি যথাযথ দায়িত্ব পালন করত, তাহলে ওখানে বিজেপি জিতত না। আর এখানে তৃণমূল কংগ্রেস সেই দায়িত্বটা পালন করছে, তাই বিজেপি হারবে। উনি বলছেন যে সম্পূর্ণ নীতি মেনে এসআইআর প্রক্রিয়া চলছে। আমরা নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন জানাই। ভোটারদের তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বাদ দিতে হবে। তারপরেও যারা তালিকা থেকে যাবে, অমিত শাহ সরকারের মুখ্যমন্ত্রী এসে তাদেরকে বের করবেন। অমিত শাহ এসআইআর নিয়ে একটা বড় বড় কথা বলেছেন। এই যে মানুষের হয়রান চলছে, জেনুইন ভোটার যারা, বিশিষ্ট নাগরিক যারা, সাধারণ মানুষ যারা জেনুইন ভোটার, অমর্ত্য সেন থেকে শুরু করে দেব থেকে মোহাম্মদ শামি, আবার সাধারণ বহু পেশার বহু মানুষ, অসুস্থরা, বয়স্করা, এই যে হয়রানি করে ছাড়ছেন, এটা তো বিজেপির রাজনৈতিক চাপে এই কাণ্ডটা হচ্ছে। অমিত শাহজি একটা দেখাতে পেরেছেন ভোটার লিস্টে রোহিঙ্গা আছে? এত রোহিঙ্গা নিয়ে কথা বলেছেন, একটা সিঙ্গেল পিস রোহিঙ্গা ইলেকশন কমিশন বলতে পেরেছে? অবৈধ বাংলাদেশি
একজনকে বলতে পেরেছে রোহিঙ্গা মায়ানমার থেকে আসে? একটা ধরতে পেরেছেন? মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের সুবিধে মতো ওনারা চাইছেন জেনুইন ভোটার বাদ দিতে, আর অন্য রাজ্য থেকে ওনাদের পছন্দ করে দেওয়া ভোটার তালিকার কপি পেস্ট এইখানে বহিরাগত ভোটার ঢোকাতে। তৃণমূল সেটার বিরোধিতা করছে। ওনারা এই প্রসঙ্গেই বলছেন যে বর্ডার দিয়ে যে অনুপ্রবেশকারীরা ঢোকে তাদেরকে এই রাজ্যের পুলিশ প্রশাসন সরকারের লোক জাল নথি বানিয়ে দেয়। হাইকোর্ট ও বিএসএফ এর সপক্ষে কথা বলেছে, এই কারণে উনি আগে অমিত শাহ যেটা বলছেন, যারা ঢুকছে কিভাবে? বর্ডারটা তো আপনার। অমিত শাহ বলছেন যারা ঢোকে তাদের এই হয় ওই হয়। অমিত শাহ বলুন ঢুকছে কি করে? তার কারণ হচ্ছে আপনার তো দায়িত্ব এই জল, স্থল এবং অন্তরিক্ষ, তিনটি পথেই যারা বাইরে থেকে আসছে অবৈধভাবে অন্য দেশ থেকে, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখা। তাহলে আপনার ব্যর্থতা, আপনার বিএসএফ এর ব্যর্থতা। আবার আপনার সাংসদ জগন্নাথ সরকার তিনি খোলা মাইকে প্রকাশ্যে বলছেন বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত বেড়াটাই তুলে দেবো, অবাধ যাতায়াত করিয়ে দেবো। এর মানে কি? আপনি আপনার সাংসদ যা বলছে আপনি কথা বলুন। আপনি এক কথা বলছেন, আপনার সাংসদ এক কথা বলছে, হয় নাকি এসব? উনি ওখানে গিয়ে বলছেন যে আনন্দপুরের ঘটনায় কোনো অনুপ্রবেশকারী মারা যায়নি, তাই মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই, কারণ যারা মারা গেছেন তারা ওনার ভোট ব্যাংক নয়, ভোট ব্যাংক হলে উনি তখন। এটা অত্যন্ত আপত্তিকর কথা বলছেন। এখানে বাংলার প্রতিটি মানুষ বা এখানকার যে কোনো মানুষই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পুরোপুরি আগলে রাখেন। জাতি ধর্ম দেখে এখানে উন্নয়ন, ত্রাণ, উদ্ধার এগুলো জাতি ধর্ম বর্ণ দেখে হয় না। এগুলো যেখানে হয় সেসব রাজ্যে গিয়ে কথা বলতে যান। এখানে অমিত শাহ এই ধরনের কথাবার্তা বলার কোনো জাস্টিফিকেশান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া গোটাটা মনিটর করেছেন, সমস্ত রকম উদ্ধার কাজ, ত্রাণের কাজের যা যা করণীয় সমস্তটা করেছেন, এবং পুলিশ যথাযথ তদন্তও করছে। উৎসব বলছেন যে দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে যাদের বিরুদ্ধে বৃহত্তম কেলেঙ্কারির অভিযোগ তাদেরকে তো নিয়ে তাদের সঙ্গে বিজেপি বিভিন্ন রাজ্যে সরকার গঠন করেছে, তাহলে তো সেই অর্থে সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকারগুলো তো বিজেপির। আপনি পশ্চিমবঙ্গে যার টাকা নেওয়া দেখিয়ে আপনারা ভিডিও দেখিয়ে বড় বড় কথা বলেছিলেন তাকে বিরোধী দলনেতা করেছেন। আসামে যার বিরুদ্ধে আপনারা বিপুল অভিযোগ এনেছিলেন তাকে মুখ্যমন্ত্রী করেছেন। মহারাষ্ট্রে যাদের বিরুদ্ধে কোটি 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 টাকার অভিযোগ তাদেরকে সঙ্গে নিয়ে সরকার করেছেন। আর কি রইল? আজকেও বাঙালি মনীষীদের নাম ঠিকঠাক বলতে পারা যায়নি, প্লাস হচ্ছে সোনার বাংলা বানাবো আজকেও আবার হয়েছে। এই যে রোজ মনীষীদের নামের উচ্চারণ, দেখুন ওদের দিয়ে না বাংলার সংস্কৃতিটা ওনারা অ্যাডাপ্ট করতে পারবেন না, কারণ ওনারা মনে প্রাণে বাংলার বিরোধী, বাংলাকে দেখতে পারেন না। ফলে ওনারা যেই মাঝে মাঝে চেষ্টা করেন তাতে আরও ধরা পড়ে যায় যে বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য এগুলো ওনারা খবরও রাখেন না, এবং ওনারা এটাকে চর্চা করতে গেলে ধরা পড়ে যায় যে ওনারা জানেন না, উচ্চারণ করতে পারেন না, এটা কেলেঙ্কারি করে বসে থাকেন। উত্তরবঙ্গের সভায় অমিত শাহ বলছেন নরেন্দ্র মোদীর মুখে সেদিন হাসি আসবে যেদিন বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে। তাহলে তো জীবনে হাসি আসবে না। 28টা সিট 28টাই বিজেপি জিতবে। অমিত শাহ যদি বলে থাকেন যে নরেন্দ্র মোদীর মুখে সেই দিন হাসি আসবে যেদিন বাংলায় সরকার হবে, তাহলে তো নরেন্দ্র মোদী আর হাসতেই পারবেন না জীবনে। তো বিরাট ব্যাপার। এখানে দেখেছি এখানে রাজ্য নেতারা অনেকে এইসব করেন, কে বলছেন চুল রাখবো না, অমুক করবো না, এ তো নরেন্দ্র মোদীর মুখ থেকে হাসি উড়ে যাবে। মানে কি? বিজেপি জীবনে এখানে ক্ষমতায় আসবে না। বাংলার মানুষ তারা উন্নয়ন, মানুষের অধিকার, বাংলার ভাষা, বাংলার ঐতিহ্য, ইতিহাস, সম্প্রীতি, সংহতি সব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। তবে একটা অদ্ভুত বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাত্রে আসলেন। বেলডাঙ্গা ইস্যুতে হাইকোর্ট বলেছিল যে যদি কেন্দ্র সরকার মনে করে এনআইএ তদন্ত নিতে পারে। গতকাল রাত্রে নামলেন অমিত শাহ, আজকে সকাল থেকে এনআইএ অ্যাক্টিভ হয়ে গেল, বেলডাঙ্গায় পৌঁছে তদন্ত শুরু করলেন। কি করবেন? দেখুন, এনআইএ এরাও ব্যবহার করে, এটা তো হাইকোর্টের নির্দেশে এনআইএ হচ্ছে না, এটা তো হাইকোর্ট কোনো অর্ডার দেয়নি, হাইকোর্ট অপশনাল লেগেছেন, সেটা স্বাভাবিক। কেন্দ্রীয় সরকার মনে করলেই না, ব্যাপারটা এরকম নয় যে হাইকোর্ট এনআইএ অর্ডার করেছে।
তো কেন্দ্র তো এর আগেও বিভিন্ন জায়গায় এনআইএ পাঠিয়েছে। তার কাজ কি? ভোটের সময় তৃণমূলের সংগঠকদের ডেকে পাঠিয়ে লিস্টটা দিয়ে দেয় বিজেপি, তাদের বলা এলাকা ছেড়ে চলে যাও, ভোটের সময় থেকো না, বা বিজেপির হয়ে কাজ করো, অমুক তমুক। এইটা করতে তৃণমূলের নিজেদের, ওদের বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতে আর তৃণমূলের সংগঠনকে ডিস্টার্ব করার জন্য এনআইএকে ব্যবহার করা হয়। তো এবারও সেই এনআইএকে সেইভাবেই ওরা ব্যবহার করছে। এটা আদালতের নির্দেশে একদমই হচ্ছে না। একটু হুমায়ুন প্রসঙ্গে আসি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে মানে জেউপি প্রধান হুমায়ুন কবিরের বৈঠক, এবং তাহলে কোথাও পুরনো দলকে ভাঙানোর চেষ্টা জেউপি। আমি এটা দেখো একটা মন্তব্য করব না, তবে যেহেতু একজন হুমায়ুন কবিরের সম্পর্কে দলের অবস্থান খুব স্পষ্ট এবং সেখানে শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা রয়েছে, সেখানে দলের কেউ তার সঙ্গে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক এই ধরনের কোনো সম্পর্ক, আলোচনা, বৈঠক এগুলো বোধহয় বাঞ্ছনীয় না। এটা দলের। হুমায়ুনের আজকে যে জনসভা ছিল সেই সভায় দেখা যাচ্ছে মিমের রাজ্য সভাপতি ইমরান সালামকি তিনি উপস্থিত রয়েছেন। দেখুন, এটা ওনাদের বিষয়। আমরা প্রথম থেকে যা যা বলা তাই বলে আসছি যে বিজেপি এ রাজ্যে ভোট, অ্যান্টি বিজেপি ভোট ভাঙার, বিজেপি বিরোধী ভোট ভাঙার একটা চক্রান্ত করেছে। গতবার করেছিল রাজনৈতিক ভাবে, অর্থাৎ সিপিএম কংগ্রেস জোট করিয়ে তাদের মদত দিয়ে, যে বিজেপি বিরোধী ভোটটা যাতে তৃণমূলে পুরোটা না এসে একটু বিভক্ত হয়। তো গতবার রাজনৈতিকভাবে চেষ্টা করেছিল কংগ্রেস আর তৃণমূলের, কংগ্রেস আর সিপিএম এর জোট, বামপন্থীদের জোট করিয়ে, কিন্তু তারা শূন্য পেয়েছে, ফলে ওদের চক্রান্তটা ফেল করেছে। এবার ধর্মের ভিত্তিতে সেটা চেষ্টা করছে। অর্থাৎ এখন যাদের কাছাকাছি আসতে দেখছেন, এর মঞ্চে ও যাচ্ছে, ওর হোটেলে ও যাচ্ছে, এগুলো সব পুতুল, আর এদের সুতোটা বিজেপির হাতে আছে, বিজেপির হাতে। কিছু মানুষকে ভুল বোঝাচ্ছেন আমরা বিজেপির বিরুদ্ধেও লড়ছি, ভুল। বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবর্ষে লড়ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, আর বাংলায় বিজেপিকে রুখতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে। আর এই ধরনের মুখোশ পরা পুতুলগুলো যদি একটা দুটো করে ভোট পায়, যারা ভোট দেবে তারা জেনে রাখবেন এদের একটা ভোট দেওয়ার অর্থ আপনারা ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করছেন। আজকে মঞ্চ থেকে বলছেন উনি, মানে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছেন হিন্দুদের কাছে, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই একেবারে মিথ্যাচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তাকে ওই ধরনের আপত্তিকর কথা বলতে বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন বড় জোর, যে আমাদের সিটগুলো জিততে হবে। তো স্বাভাবিক, যে কোনো নেতা বা যে কোনো নেত্রী তার দলের সাংসদ, বিধায়ক, দলের কর্মীদের তো এই কথাটাই বলবেন। কিন্তু উনি তারপর যে শব্দটা ব্যবহার করেছেন সেটা কোনো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার দলের বিধায়কদের বলে থাকেন, যে যদি বলে থাকেন কোমর বেঁধে নামো, সিট জিততে হবে, এটা তো যে কোনো দল, যে কোনো নেত্রী, এ তো স্বাভাবিক ব্যাপার, এটাই তো বলবে। হুমায়ুন কবির বলছে যে সেলিমের সঙ্গে একবার না বার তিনের কথা দাবি হুমায়ুনের, জোটের জন্য 15 ফেব্রুয়ারি পর্যন্ত 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালেন সময়সীমা, এবং বললেন যে হয় 6 মারবো নাহলে 16 রানে ব্যবধানে ফিরবো। দেখুন, এখন যদি কোনো রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসের সামনে রাস্তা কুঁড়ে কোনো বাড়তি খাবারও পড়ে থাকে, আপনি তার পাশে মোহাম্মদ সেলিমের গাড়ি দাঁড়িয়ে দেখতে পাবেন। তো এখন হুমায়ুন কবির তিনি একটা নতুন দোকান খুলেছেন, সেই দোকানের কে কিভাবে কাদের শেয়ার কার কাছে, সেগুলো সব তাদের ব্যাপার। এবার তিনি একটু কোণঠাসা আছেন, তাকে কিছু করে ভেসে থাকতে হবে। এবার সিপিএম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বারবার যাচ্ছে সেখানে। এ তো সিপিএমের অবস্থাটা ভাবুন, 34 বছর ক্ষমতায় ছিল, তারপরে একা লড়ার মুরদ নেই। মনে রাখবেন, সিপিএম কিন্তু একা নয়, বামফ্রন্ট মানে সেটাই একটা 7 দলের ফ্রন্ট। এখন তারপরেও সেলিমের দরকার হচ্ছে কংগ্রেস কেন এখনো আসছে না? আমরা আর অপেক্ষা করতে পারছি না। কখনো নওশাদকে, কখনো হুমায়ুনের হোটেলে চলে যাচ্ছেন। এই তীব্র দেউলিয়া রাজনীতিটা মোহাম্মদ সেলিম, সিপিএম এর একেবারে মানে সম্পূর্ণ যে একটা অসহায় ভিক্ষাপাত্র হাতে ঘুরে বেড়ানো, সেইটাকে আরো বেশি করে এস্টাবলিশ করে দিচ্ছি। এতে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমরা উন্নয়ন, সংহতি, সম্প্রীতির উপর ভর করে
মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আবার সরকারে আসছে, মমতাদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। হুমায়ুন কবির বলছেন ঘুগনি মুড়ি খেয়ে 80-90% ভোট দিয়ে আপনার সরকারে বসান, সেই মুসলিমদের আপনি শুধু মিথ্যাচার করেন, ওবিসি থেকে নাম বাদ দিলেন, ওয়াকফ বোর্ডের আইন মানব না বলে মানলেন, এসআইআর করবো না বলে এসআইআর এর কারণে অকারণ হয়রানি করালেন, আর সেই মুসলমানরা আপনাকে আবার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে? মতেই না। সারা বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের সবাই এক বাক্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই ভোট দেবেন। কোনো পরিব্রাজক ঘুরে ঘুরে দল করা পার্টি, হুমায়ুন কবির 2019 সালে বিজেপির প্রার্থী হওয়া, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলা লোক, তারা হঠাৎ বিপ্লবী সাজবেন। গত কয়েকদিন আগে সারা ভারতবর্ষের মুসলিমদের পরম পবিত্র ইজতেমা 30 বছর পর বাংলার হুগলিতে হলো। 70 থেকে 80 লক্ষ মুসলিম সেখানে এত সুন্দর আন্তরিকভাবে সুশৃঙ্খলভাবে অংশ নিলেন। তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার পুরোপুরি তাদের কোঅপারেট করেছেন, সাহায্য করেছেন, তারাও যথেষ্ট খুশি। সেখানে রাজনৈতিক স্বার্থে বিজেপির হাতে তামাক খেয়ে আসল বিজেপি বিরোধী তৃণমূলের ভোট ভাগ করতে, বিভ্রান্তি ছড়াতে, বিজেপির তৈরি করে দেওয়া স্ক্রিপ্টে হুমায়ুন কবিররা কি বলছেন সেটা নিয়ে প্রকৃত বিজেপি বিরোধী মুসলমানরা কেউ মাথা ঘামাবেন না। আমাদের পার্টির সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা ব্রিগেড ময়দান থেকে বাজানো, ঈদের পরে আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে নিয়ে ব্রিগেড এসে ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজানো হবে। যদি আইএসএফ আসে ওয়েলকাম, যদি সিপিএম আসে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। দেখুন, সেটা ওনার বিষয়, ওনার এই গোটা বিষয়টাই তো হচ্ছে ভোটের দিন কাউন্টিং শুরু হওয়া পর্যন্ত। তো তারপরে তো আর এইসব কথাগুলোর কোনো জায়গা থাকবে না। তো সুতরাং যদি কেউ নিজের মন মতো করে বলে যায় আমার একে চাই, তাকে চাই, অমুককে চাই, একবার বলে ফেললেন আমি নিজেই মুখ্যমন্ত্রী হতে চাই, বিজেপির সমর্থন নিয়েও আমি মুখ্যমন্ত্রী হতে রাজি, ফলে এই ধরনের একটা রাজনীতি বা বিধানসভা নির্বাচন একটা সিরিয়াস বিষয়। এরম বালখিল্যপনা করে এটা সাময়িক প্রচার হতে পারে, এর সঙ্গে বাংলার উন্নয়ন বা সিরিয়াস পলিটিক্সের কোনো সম্পর্ক নেই। এই রাজ্যে বলছি, হ্যালো, এটা কি একটা হুমায়ুন আছে? মিম আছে, হ্যাঁ, মিম। এই রাজ্যে মিমের রাজ্য সভাপতি তিনি বলছেন মুসলিমদের জন্য সরকার কিছু করেনি। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রত্যেকটি ধর্মের মানুষের জন্য, প্রত্যেকটি পেশার মানুষের জন্য কাজ করেছেন। সাধারণ যারা মুসলিম, সংখ্যালঘু খ্রিস্টান বা যারা সংখ্যালঘুর মধ্যে পড়েন, তারা জানেন কি পরিমাণ কাজ, কি পরিমাণ উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে পৌঁছে দিয়েছেন। ফলে রাজনৈতিক স্বার্থে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বিজেপি যাদের ভোটের সময় নামায় সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে, ভোট কাটতে, তাদের কথায় বাংলায় কিছু আসে যাবে। কিন্তু মিমের তরফ থেকে একটা বাইনারি সেট করা হয়েছে আজকে এই মঞ্চ থেকে, বলা হচ্ছে বাবরি মসজিদ করেছে বলে তৃণমূল হুমায়ুনের হাত ছেড়ে দেওয়ার পর আসাদুদ্দিন সাহেব বলেছেন যাও গিয়ে ওর হাতটা ধরো, মানে কোথাও ঘুরে ফিরে সেই বাবরি মসজিদকে সামনে রেখে ভোট ভাগের চেষ্টা। দেখুন, মিম তাহলে প্রথম এই কৈফিয়তটা দিক, তারা এটা ভেবে দেখুন যে এই হুমায়ুন কবির তো 2019 সালে বিজেপির প্রার্থী ছিলেন। যে বিজেপি বলেছিল और धक्का एक धक्का और दो बाबरी मस्जिद तोड़ दो, এই কথাটা কে বলেছিল? বিজেপি। সেই বিজেপির প্রার্থী 2019 সালে এই মুর্শিদাবাদে ছিলেন হুমায়ুন কবির। তাহলে মিম এত কি করে ভাবছেন যে বাবরি মসজিদের প্রতি হুমায়ুন কবিরের এখন যে কথাগুলো শোনা যাচ্ছে, তো সেগুলো ঠিক নাকি 2019 সালের কথাগুলো ঠিক? 2019 সালে উনি বিজেপির প্রার্থী ছিলেন যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়ার পক্ষে, আর যারা বাবরি মসজিদটা ভেঙেছে, তো তার মঞ্চে বসে বাবরি মসজিদের কথা বলছেন মিমের, এগুলো সব পেছনে ওই পুতুলের পেছনে দিল্লির সুতোর টান। ওনারা সুপ্রিম সরকার আজ কলকাতা পুলিশ কমিশনের দায়িত্ব নিলেন, বিরোধীরা একটা কথা বলছে যে সন্দেশখালী কাণ্ডের পুরস্কার, কোথাও কি এটা পুরস্কার নাকি বাংলার অস্মিতাকে জাগ্রত করতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত? প্রশাসনিক সিদ্ধান্ত, এ নিয়ে কোনো মন্তব্য করবো না। পুলিশ কমিশনার কে হবেন
এটা একদম প্রশাসনিক সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। আমরা কেন রাজনৈতিক দল থেকে কমেন্ট করতে যাব? আরেকটা বিষয়, এই বিনীত গোয়েল বলছে আরজিকর কাণ্ডে সব থেকে বেশি যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল তাকে আবার নতুন করে ফিরিয়ে আনা হলো। কার কি মনে হয় অভিযোগ উঠবে সেই অনুযায়ী সরকার চলবে তো নয়। তারপরে পুলিশই তদন্ত হয়েছে, তারপর আপনারা সিবিআই চেয়েছিলেন, এই বিরোধীরা সিবিআই চেয়েছিলেন। যেদিনকে হাইকোর্ট সিবিআই দেয় সেদিনকে তো দুহাত তুলে নৃত্য করছিল আন্দোলনকারীরা। তো সিবিআইও তো তদন্ত করে কলকাতা পুলিশের তদন্তকেই মান্যতা দিয়েছে। তো তাহলে এখন বিনীত গোয়েলের বিরুদ্ধে কুৎসা করে কোনো লাভ আছে? আপনারা ঠিক করে দেবেন আপনারা কাকে পছন্দ করেন, আপনারা কাকে পছন্দ করেন না, সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে। মামার বাড়ি। একদিকে টাকার দাম পড়ছে, রপ্তানি কমেছে, বেকারত্ব রয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে এবছরই 4টে রাজ্যে ভোট রয়েছে। সব দিক থেকে দাঁড়িয়ে আগামীকাল সেন্ট্রাল বাজেট কি ভাবছেন? কেন্দ্রীয় সরকারের বাজেট, কেন্দ্রীয় সরকার জনবিরোধী আর্থিক নীতির উপর দাঁড়িয়ে চলছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী, কৃষিজীবী, তাদের উপর ক্রমশ চাপ বিপুলভাবে বাড়ছে। এরা কোনো কোনো জায়গায় এমনভাবে নিয়ে গেছে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে, শিল্পে ক্রমশ পেছোচ্ছে। নরেন্দ্র মোদীর জমানায় একের পর এক কারখানা বন্ধ হয়েছে, বিপুল শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কর্মসংকোচন হয়েছে, বেতন সংকোচন হয়েছে। নরেন্দ্র মোদীর আর্থিক নীতির ফলাফল এটা। ফলে কেন্দ্রীয় সরকার হঠাৎ ভোটের দিকে তাকিয়ে যদি কোনো আচমকা চটকদারি 2-4টে আপাত রিলিফও দেখাতে চান, সেটা আসল কথা নয়। কেন্দ্রীয় সরকারের আগাগোড়া অভিমুখ এবং নীতি বদলাতে হবে এবং তার জন্য দরকার দিল্লিতে বিজেপিকে সরানো। গত বছর একটা বিশাল আয়কর ছাড় দিয়ে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিয়ে মঞ্জুতার চেষ্টা হয়েছিল। এবার মনে হচ্ছে সেই লিমিটটা ছাড়িয়ে যাবে, 12 লক্ষ টাকা বাড়াতে পারে আয়কর। সামনে নির্বাচন রয়েছে। মানুষের উপর যদি এই যে আয়করের বিষয়টা, যদি আয়করের বিষয়টা যদি ধরা যায় যে আপনি কতটুকু ছাড় দিচ্ছেন, কিন্তু তার বিনিময়ে তার কাছ থেকে আপনি আরো কত কি নিয়ে নিচ্ছেন, আপনি তার উপর আর্থিক বোঝাটা চাপিয়ে দিচ্ছেন। আপনি পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল আপনি দাম বাড়িয়ে দিলেন। আপনি জীবন বীমা, স্বাস্থ্য বীমার সমস্ত বাড়িয়ে দিলেন। যদিও সেটা আমাদের চাপে খানিকটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে খানিকটা চাপ খেয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষক, তাদের যে কৃষি যেগুলো উপাদান, কাঁচামাল, সার অস্বাভাবিক দামে চলে গেছে। ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ আপনি বিপুলভাবে বাড়িয়ে দিচ্ছেন, বিপুলভাবে বাড়িয়ে দিচ্ছেন। এ তো কর্পোরেটের সরকার, বড় লোকের সরকার, এরা তো সুবিধা দিচ্ছে বড় লোকের। এতে জিএসটি যখন প্রথম বসিয়েছিলেন তখন সাধারণ মানুষ, গরিব মানুষ যেগুলো ব্যবহার করে তার উপরে কর বেশি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আপত্তি তুলেছিলেন, প্রতিবাদ করেছিলেন। ফলে তাঁরা আচমকা কি চটক দিতে যাবেন তাদের বিষয়, কিন্তু সেটা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। গত লোকসভা নির্বাচনে 8টা ওয়ার্ড, মণিপুরে আমাদের 5টা ওয়ার্ড লিড পেয়েছে, 3টে ওয়ার্ড লিড পেয়েছিল তৃণমূল, 5টা ওয়ার্ড বিজেপি। যে 3টে ওয়ার্ড তৃণমূল লিড করতে হলো 77 নম্বর সবচেয়ে বেশি লিড পেয়েছিল। সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে 77 নম্বর ওয়ার্ড থেকে। কোথাও কি এটা কোনো পরিকল্পনা করি? ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুলভাবে জিততে চলেছেন, কারণ কোনো এই নিয়ে উত্তেজনা ছড়াবার কোনো অবকাশ নেই। আর যারা এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছেন, নিশ্চিন্ত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মানুষ, তারা মুখ্যমন্ত্রীর কেন্দ্র হিসেবেই চিহ্নিত থাকবেন। ডিইও, এইআরওদের সমস্ত শুনানি, যার মধ্যে ডকুমেন্ট আপলোড করাও রয়েছে, আগামী 7 দিনের মধ্যে সম্পন্ন করতে হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক চাপেরই কি সঠিক সময় তালিকা প্রকাশ করতে পারবে? আমি এটা নিয়ে কোনো দলীয় মন্তব্য করব না।